এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে। আমরা আজকে 3জন আইপিএস কে সাসপেন্ড করছি। যে সাসপেনশনটা কিন্তু যথেষ্ট নয়। প্রাক্তন পুলিশ মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল, রাজনৈতিকভাবে কোন দল কতটা লাভবান হবে এই অঙ্কে কিন্তু আমরা বিষয়টাকে দেখছি না। তদন্তে গতি এসেছে এ কথা আমি বলতে পারি না, কারণ সিবিআই তদন্ত করছে। সিবিআই এখনো কোনো চার্জশিট দিচ্ছে না। আরজিকর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। সাসপেন্ড 3 আইপিএস অফিসার। শুক্রবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আরজিকর হাসপাতাল ও মেডিকেল কলেজের খুন ও ধর্ষণ কাণ্ডে সত্য উন্মোচনে বদ্ধপরিকর সরকার। সেই মোতাবেক তদন্তের স্বার্থে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর দেবাশিস হালদারের সাথে। দেবাশিস দা, এই আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো খুব স্পষ্ট যে নবগঠিত যে সরকার তার যে এই পদক্ষেপ, এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাচ্ছি এই জায়গা থেকে। কেননা এটা আমাদের দীর্ঘ দিনের দাবি ছিল। এই যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, আপনাদের সবার মনে আছে যে আমরা যে মানে ঐতিহাসিক বলুন যাই বলুন যে লালবাজার অভিযান, তার সামনে গোটা রাত বসে থাকা, যেখান থেকে এই আন্দোলনটা কি বলবো সাধারণ মানুষ এবং ডাক্তারদের আন্দোলনের একটা ভাবে মেলবন্ধন তৈরি হলো, সেই রাতের কথা নিশ্চয়ই সবার মনে আছে। যে আমরা এই বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছিলাম এবং পদত্যাগের দাবি করে উত্তাল হয়েছিল আন্দোলন, এবং তার পেছনে নির্দিষ্ট কারণ ছিল। আমরা যে এতদিন ধরে এই যে বিনীত গোয়েল বলুন, ইন্দিরা মুখার্জি বলুন, অভিষেক গুপ্তা বলুন, তাদের বিভিন্ন জনের সম্পর্কে বিভিন্ন অভিযোগ করতে করতে গেছি এবং প্রত্যেকে পদত্যাগ দাবি করেছি। কিন্তু বেশিরভাগ সময় একটা তৃণমূলী প্রোপাগান্ডা চলেছে যে আমরা অ্যাজ ইফ কোনো গুজব ছড়াচ্ছি, আমরা কোনো বানিয়ে বলা ঘটনা বলছি। কিন্তু আজকে প্রমাণ হলো কি, এই যে বিনীত গোয়েল, তিনি আমাদের সবার মনে আছে 14ই আগস্ট 2024, এখনো আপনারা পুরোনো ডিজিটাল ফুটপ্রিন্ট করলে পাবেন, তিনি প্রেস কনফারেন্স করছেন এবং 14ই আগস্ট যে চরম ভাঙচুর হচ্ছে, বিনীত গোয়েল ভাবলেশীন মুখে একটা প্রেস কনফারেন্স করছেন, বলছেন যে আসলে গুজব ছড়িয়েছে মিডিয়া বা গুজব ছড়িয়েছে আন্দোলনকারীরা, সেই জন্য এই ভাঙচুরের ঘটনা। ফলত ওই ভাঙচুরের ঘটনা যে আসলে একটা ষড়যন্ত্রের পার্ট, সেই ব্যাপারটাকেই তিনি প্রকাশ্য প্রেস কনফারেন্সে নস্যাৎ করে দিলেন। কিংবা এই মনে করুন ইন্দিরা মুখার্জি, তিনি তো মানে নক্কারজনক তার ভূমিকা। তিনি একদম নিজে প্রেস কনফারেন্স করে ওইখানে যে অভিক দে, মানে এই যে থ্রেড সিন্ডিকেটের অন্যতম মাথা অভিক বিরূপাক্ষ, তার যে অভিক দে, তার ছবি দেখিয়ে তিনি বলেছিলেন যে ইনি হচ্ছেন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ। অথবা যখন অনশন চলছে ধর্মতলা দরিনা ক্রসিং এ চলছে, সেই সময় ইন্দিরা মুখার্জি কি ব্যবহার করেছিলেন, এই যে জল আনা থেকে শুরু করে বায়ো টয়লেট আটকানো থেকে শুরু করে প্রত্যেকের নামে, আমাদের শুধু বলছি না, আমরা তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের একটা নেতৃস্থানীয় পার্ট, আমরা বাদ দিয়েও একদম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এমবিবিএস পড়ছে, তাদের নামে 10টা করে 12টা করে এফআইআর সব কিন্তু হয়েছে এদের মাধ্যমে। তো তাদের ভূমিকাটা, এই যে সাসপেন্ড করা হয়েছে, এই ভূমিকাটা অবশ্যই একটা ওয়েলকাম স্টেপ, স্বাগত জানাই। কিন্তু আমাদের বক্তব্য যে সাসপেনশনটা কিন্তু যথেষ্ট নয়, তাদেরকে তদন্তের আওতায় আনতে হবে। তারা কেন এই ভূমিকাগুলো পালন করেছিল সেটা সকলের সামনে আনতে হবে, এবং তারা দোষী প্রমাণিত হলে এবং তারা কেন কাদের নির্দেশে এই কাজগুলো করেছিলেন। আমরা জানি কান টানলে মাথা আসে, তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজগুলো করেছেন এরকম তো হতে পারে না। সেখানে পুলিশ মন্ত্রীর ভূমিকা কি ছিল, প্রাক্তন পুলিশ মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল, ওভারঅল শাসক দলের কোন এমএলএ, কোন বিধায়ক কে কিভাবে প্রভাব খাটিয়েছেন, প্রত্যেকটা সামনে আসা প্রয়োজন। ফলত সাসপেনশন ইজ আ ওয়েলকাম স্টেপ, আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এটা যেন এইটুকুতে না শেষ হয় যে 3জন আইপিএস কে সাসপেন্ড করলাম এটুকুতে শেষ। আমরা চাইবো তাদের তদন্তের আওতায় আনা হোক এবং তাদের আইনত আর কি আইনের আওতায় আনা হোক, আইনত শাস্তি তারা পাক, তারা যে অপরাধ করেছেন তা। তাহলে আপনি মনে করছেন যে এই সাসপেনশনটা আন্দোলনের দাবির আংশিক প্রতিফলন, তাই তো? অবশ্যই অবশ্যই এই দেখুন, এই দাবি মানে শুধু একটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনও নয়, শুধু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের দাবিও নয়, এটা আপনি পশ্চিমবঙ্গবাসী যে কোনো একজনকে জিজ্ঞাসা করুন, যারা একদিন হলো রাত জেগেছেন বা একটা হলেও মিছিলে হেঁটেছেন, তারা কিন্তু এদের নাম বলবেন। কেউ কিন্তু ভোলেনি বিনীত গোয়েলের ভূমিকা, কেউ কিন্তু ভোলেনি ইন্দিরা মুখার্জির ভূমিকা, কেউ কিন্তু ভোলেনি অভিষেক গুপ্তা টাকা দিতে চেয়েছিল কাকু কাকিমাকে যে মুখ বন্ধ রাখার জন্য। তাহলে এগুলো কেন হয়েছিল?
কি ঠিক পার্ট? এই যে মৃতদেহের পাশে এত এত শাসক দল ঘনিষ্ঠ থ্রেড সিন্ডিকেটের লোক পৌঁছে গেল, আর তাকে আড়াল করছেন একজন আইপিএস অফিসার, ডিসি সেন্ট্রাল তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে। এইটা তো মানে চরম একটা বড় ষড়যন্ত্র, না হলে এটা সম্ভব নয়। এটা কেন হলো, এই ব্যাপারটা কিন্তু সামনে আসা প্রয়োজন। এবং এই যে এদের সাসপেন্ড করা হলো, এটা কিন্তু এই যে মানে ঐতিহাসিক আন্দোলন, সেই আন্দোলনের একটা দাবির নৈতিক জয় বা আংশিক জয় বলেই আমরা আপাতত দেখছি। এবার দেখা যাক, সময় দিতে হবে। আহ সামনের ঘটনা প্রবাহের দিকে আমরা নজর রাখবো। আর এই যে আন্দোলনের সময় প্রমাণ লোপাট বা চাপ তৈরির যে অভিযোগ উঠেছে, সেগুলোর পূর্ণ তদন্ত এখনো বাকি, আপনার মানে কি মনে হয়? দেখুন, সেটা তো অবশ্যই এখানে আজকের দিনে দাঁড়িয়ে দুটো ভাগে বিষয়টা ভাগ হচ্ছে। একটা হচ্ছে যেটা সিবিআই এর ডিরেক্ট জুরিসডিকশনে রয়েছে। এবার সিবিআই এর প্রতিও প্রশ্নগুলো জাগবে যে এই যে আইপিএস অফিসাররা একটা ভাবে এই মিসহ্যান্ডলিং করেছিলেন, তারা কেন সিবিআই এর তদন্তের আওতায় ঠিকভাবে এলেন না, এটা কিন্তু আজকেও প্রশ্ন। ফলত মূল ঘটনা, কমিশন অফ ক্রাইম, অমিশন অফ ক্রাইম, সেইগুলো নিয়ে সিবিআই কি করছে? সিবিআই তো বহুদিন ধরে সাপ্লিমেন্টারি চার্জশিটও আজ অব্দি দিতে পারছে না। সীমা পাহুজা, যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তিনি তো মানে কি বলবো, তার ভূমিকা নক্কারজনক। তিনি বারবার বলছেন, 1 বছর ধরে যখনই আমরা তার কাছে গেছি বলছে হ্যাঁ আসছে, সাপ্লিমেন্টারি চার্জশিট আসছে, কিন্তু কি আসছে, কিভাবে আসছে, সেটা কিন্তু আজ অব্দি হয়নি। আর অন্যদিকে প্রশাসনিক কিছু, রাজ্য সরকার, সরকারের কাছে তো কিছু ক্ষমতা রয়েছে যে তার প্রশাসনিক দপ্তরের লোকেরা কিভাবে অ্যাক্ট করেছে, সেটা এই আইপিএস অফিসাররা যেমন আছেন, ঠিক তেমনি স্বাস্থ্য দপ্তরের যিনি সচিব নারায়ণ স্বরূপ নিগম থেকে শুরু করে, মানে এরকম বহু লোক আছেন, মানে তার লিস্ট আমি নতুন করে দিতে বসছি না। সেই তালিকা মানে ইতিমধ্যে গোটা রাজ্যবাসী জানেন। আমরা বারবার বারবার যাদের নাম করে ইন্ডিকেট করতে চেয়েছি, সেই নামগুলো প্রত্যেকটা প্রকাশ্যে আসুক এবং তাদের ভূমিকা, মানে আমরা চাই যে অভয়ার সাথে এই যে মর্মান্তিক ঘটনা, নারকীয় ঘটনা যারা ঘটালো, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা যুক্ত, তাদের প্রত্যেকের যথোপযুক্ত শাস্তি, এটাই হচ্ছে আমাদের দাবি। তবে গিয়ে বিচার মিলবে বলে আমাদের বক্তব্য। কিন্তু সিবিআই তো প্রাক্তন সরকারের বয়ানের পক্ষেই কথা বলছে। এই পদক্ষেপে বিজেপির পায়ের তলার জমি শক্ত হবে আরো। দেখুন, এইটা রাজনৈতিকভাবে কোন দল কতটা লাভবান হবে, এই অঙ্কে কিন্তু আমরা বিষয়টাকে দেখছি না। আমরা বিষয়টাকে দেখছি যে আজকে যে কারণেই হোক নতুন সরকার, মানে আজকে গিয়ে দাঁড়িয়ে কি প্রমাণ হচ্ছে যে রাজ্য সরকারের হাতে এমন কিছু ক্ষমতা ছিল যেটা রাজ্য সরকার প্রয়োগ করেনি, সে তাকে বাঁচাতে চেয়েছে। তো আজকের নবগঠিত রাজ্য সরকার সেই জায়গায় একটা সদিচ্ছা দেখাচ্ছে। ফলত এই জায়গায় তার রাজনৈতিক লাভ ক্ষতি কি হবে, সেই প্রসঙ্গে আমরা এখন আসছি না। আমরা দেখতে চাই এটা যাতে সঠিকভাবে, মানে এটাও যাতে গিমিক হয়ে না থেকে যায়, যে আচ্ছা 3 জনকে সাসপেন্ড করলাম হয়ে গেল, এই জিনিসটা যাতে না হয়, এইটা আমাদের লক্ষ্য থাকে। তাহলে আপনার মনে হচ্ছে এই রাজনৈতিক পালাবদলের পরেই মামলায়, মানে এই মামলাতে, এই তদন্তে নতুন একটা গতি এসছে, তাই তো? তদন্তে গতি এসেছে এ কথা আমি বলতে পারি না, কারণ সিবিআই তদন্ত করছে। সিবিআই এখনো কোনো চার্জশিট দিচ্ছে না, কিন্তু সরকারের তরফ থেকে, সরকার তো কোনো দলের নয়, সরকার গোটা রাজ্যবাসী। এর আগের সরকার মানে তৃণমূলের সরকার তো নয়, তৃণমূল একটা দল। মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন। আজকের যে নতুন মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী নন। তার দল সেটা হতে পারে, কিন্তু নির্বাচনে জিতে আসা মানে তাকে দলের বাইরে বেরিয়ে গোটা রাজ্যের একজন শাসক হিসেবে, প্রশাসক হিসেবে তাকে কাজ করতে হবে। সেখানে পুরনো প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের দলকে ক্রমাগত বাঁচানোর চেষ্টা করে গেছেন। তো এই ক্ষেত্রে নবগঠিত যে সরকার, সে এসে প্রত্যাশিতভাবেই সেই জায়গাটা আস্তে আস্তে এক্সপোজ করার চেষ্টা করছে। সেই জায়গাটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এর পরে কি হবে সেটা তো অবশ্যই আমাদের সময় নিয়ে দেখতে হবে, কিন্তু আপাতত যে পদক্ষেপগুলো করা হচ্ছে সেইগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি। তাহলে চিকিৎসক সমাজ কি এখন তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে আগের তুলনায় বেশি আশাবাদী? দেখুন, আমরা প্রথম থেকেই আশাবাদী, কারণ আমাদের কাছে আশা ছাড়া আর কিছু নেই। আমরা আমাদের সবটুকু দিয়ে সব করেছি, আমরা আমাদের পক্ষে যা যা করা সম্ভব ছিল সবকিছু করেছি। বা আমি আজকে বলছি, এই যে আজকে সরকার বদল হলো, বা আরো স্পষ্ট করে বললে আগের যে সরকার, তাকে সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দিলেন গদি থেকে, তার একটা বড় কারণ কিন্তু এই অভয় আন্দোলন থেকেই কিন্তু সাধারণ মানুষের যে ভয়ানক রাগ ক্ষোভ, সেটা পুঞ্জীভূত হচ্ছিল। তারই প্রতিফলন আজকে গিয়ে ভোটে পড়েছে। ফলত এই যে ক্ষমতা বদল হলো, সেই ক্ষমতা বদল হয়েছে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা থেকে, যে আগের সরকার ন্যায় বিচার দিচ্ছে না, দিতে পারছে না, বা ইচ্ছা করে দিচ্ছে না, নতুন সরকার যাতে সেটা দেয়। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই আশা রাখতে হবে আমাদের, কারণ একটা নবনির্বাচিত সরকার এসেছে। তারা এই স্পেসিফিক ক্ষেত্রে বারবার তারা নিজেরা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ফাইল খুলবো, আমরা এটা বিচার করব। এবং ইতিমধ্যে কাকিমা, মানে অভয়ের মা, তিনি নিজে ভোটে জিতে
বিধায়িকা হয়েছেন, তার নানা কথা বলার জায়গা ওপেন হচ্ছে। ফলত আমরা অবশ্যই আশাবাদী তো বটেই, কিন্তু ওই আবার বলবো, ভোটের আগেও আমরা যে কথা বলেছিলাম সেটা আবার বলছি, যে এটা খুব দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষে এরকম নারী নির্যাতনের ঘটনা অসংখ্য ঘটছে। তো বিচার পেতে গেলে একটা তার পরিবারের কাউকে ভোটে জিতে তারপর কথা বলতে পারবে, বা একটা পালাবদল হলে তবেই একমাত্র কেউ অ্যাকাউন্টেবল হবে। এই জিনিসটা দুর্ভাগ্যজনক। এটা আজকের জন্য সত্যি, আমরা মেনে নিচ্ছি, কিন্তু এটা গণতন্ত্রের জন্য দুর্ভাগ্যজনক। কেননা এরকম ঘটনা তো রোজ ঘটছে, তার মানে কি বিচার পেতে গেলে তাদেরকে প্রত্যেককে সেই জায়গায় পৌঁছতে হবে? তো সেটাই একটা ভাবে প্রমাণ হচ্ছে, এইটা একটা ভাবে গণতন্ত্রের জন্য কি বলবো লজ্জাজনক বিষয়। কিন্তু সেই এত ফিলোসফিক্যাল আলোচনা এখন ঢুকে লাভ নেই। আপাতত অভয়ের ন্যায় বিচারটা মূল লক্ষ্য, এবং সেখানে কি কি অগ্রগতি হচ্ছে সেটা আমরা দেখবো, এবং সেই অনুযায়ী আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। আন্দোলনের সময় চিকিৎসকদের উপর যে চাপ বা ভয় কাজ করছিল, তা এখন কিছু বদল হয়েছে, মানে বদলেছে কি? আপনার কি মনে হয়? দেখুন, আন্দোলনের সময় আমরা সবাই এটা জেনেই আন্দোলন করতে এসেছিলাম যে শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই, তো শাসক কখনো ছেড়ে কথা বলবে না। ফলত মানে আমি এমন একটা আন্দোলন করলাম যেখানে শাসকের রোষের মুখে পড়তে হলো না, তার মানে আমার আন্দোলনের পথ ভুল ছিল। তো রোষের মুখে পড়েছিলাম যে আমরা, এটাই প্রমাণ করে যে আমরা ঠিক পথে আন্দোলন করেছি বা ঠিক জিনিস চেয়েছি, সেই জন্যই আমরা রোষের কারণ হয়েছিলাম। তবে হ্যাঁ, যে প্রাক্তন যে সরকার তারা ডিরেক্টলি যে জায়গাটা দমানোর চেষ্টা করেছিল, নবগঠিত সরকার আসার পর সেই জায়গাটা তো অবশ্যই একটা ভাবে চেঞ্জ হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে আহ, আমার এবং আশফাকুল্লাহ, এই দুজনের যে পোস্টিং চেঞ্জ, বেআইনি পোস্টিং চেঞ্জ, তার যে হাইকোর্টের অর্ডার, সেটা 2 সপ্তাহ আগে চলে এসেছিল। এবং নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরেও সেই অর্ডারটা স্বাস্থ্য ভবন থেকে অলরেডি পাস হয়ে গিয়েছে, এবং আমরা পোস্টিং চেঞ্জ হয়ে গেছে। অনিকেতের বেলায় যদি আপনারা মনে করে দেখেন, অনিকেতের ক্ষেত্রেও কিন্তু এই অর্ডার এসেছিল। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে তৎকালীন রাজ্য সরকার কিন্তু আবার সুপ্রিম কোর্টে গেছিল, হেরে গেছিল, সেটা পরের কথা। কিন্তু সে কিন্তু সেটাকেও চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গেছিল যে না, হাইকোর্টের অর্ডার মানবো না, সুপ্রিম কোর্টে যাচ্ছে। ফলে এই জায়গাগুলো ডিফারেন্স তো অবশ্যই হচ্ছে, কেননা যাদেরকে আমরা সরাসরি ভাবে যাদের বিরুদ্ধে লড়াইটা করেছিলাম, আজকে তারা গদি থেকে সরে গিয়েছে। তো তার একটা অবশ্যই পরিবর্তন তো আমরা চোখে দেখতে পাচ্ছি। তাহলে নতুন সরকারের কাছে চিকিৎসক সমাজের বড় প্রত্যাশা কি? দেখুন, আমরা ইতিমধ্যে আমাদের যে 10 দফা দাবি, আপনারা জানেন যে এই অভয় আন্দোলনে যে 10 দফা দাবিকে আমরা সামনে এনেছিলাম, এবং তার সাথে সাথে আরো অনেকগুলো দাবি আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যেমন আমি একটা ছোট্ট দাবির কথা বলছি, অভয়ের ন্যায় বিচার তো অবশ্যই প্রথম এবং প্রথম এবং প্রধানতম দাবি। সেইটার সমস্ত ফাইল খোলা, যারা যারা যুক্ত আছে তারা সামনে আসা, এইটা প্রথম এবং প্রধানতম দাবি। এই দাবির জন্যই কিন্তু এই সরকারকে সাধারণ মানুষ নির্বাচিত করেছে। এ বাদ দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যাতে আগের সরকারের মতো এই গিমিক গুলো না হয়। এই যে আবার একই জিনিস শুরু হচ্ছে যে ক্যামেরা নিয়ে হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে কয়েকজন ডাক্তার, নার্স বা গ্রুপ ডি স্টাফ তাদেরকে একটু ধমকে এলাম যে না, সবকিছু কেন ঠিক চলছে না। আরে কেন ঠিক চলছে না, এটা সরকারের উচ্চ পর্যায় থেকে সঠিকভাবে সেটা ঠিক করতে হবে। কেন সুইপারদের নিয়োগ হচ্ছে না, কেন ডাক্তার, নার্স, গ্রুপ ডি স্টাফ, টেকনোলজিস্ট নিয়োগ হচ্ছে না? ফলত আমি দাবিগুলো আলাদা আলাদা করে এই মুহূর্তে বলছি না, আমরা অবশ্যই নতুন সরকারের কাছে আমাদের যে দাবি সনদ সেগুলো পেশ করব আমরা মেলের মাধ্যমে। আগে সরকারকেও আমরা রেখেছিলাম, আমরা জানানোর চেষ্টা করেছিলাম, তারা বেশিরভাগই সেগুলো মেনে নেয়নি, বা মেনে নেব মুখে বলেছে কিন্তু কার্যকর করেনি। তো আমরা নতুন সরকারের কাছেও সেগুলো রাখবো। আমি একটা ছোট্ট দাবির কথা জানিয়ে শেষ করবো, বাকি দাবিগুলো তো আমরা সবাই জানি। এই যে আমার, অনিকেতের এবং আশফাকের যে বিষয়টা সরকার করলো, যে মেধাভিত্তিক কাউন্সিলিং কে উপেক্ষা করে বেআইনি ভাবে পাঠালো, ওরা এই বছর সরকার যেটা করেছে, আপনারা সবাই জানেন, নতুন একটা এসওপি এনেছে যেখানে মেধাভিত্তিক কাউন্সিলিংটাকেই তুলে দেওয়া হয়েছে, যেখানে সরকারের হাতেই ক্ষমতা যে আমি যাকে খুশি যেখানে খুশি পাঠাবো। এবার যখনই এরকম থাকবে, তখনই স্বজন পোষণের কি বলবো আহ, মানে আহ, স্বজন পোষণের যে তার যে ধারণাটা, সেইটা আরো বেশি প্রয়োগ করা যাবে, বা ভিন্ডিকটিভ বা প্রতিহিংসামূলক জায়গাটা, সেটা সরকারের হাতে অনেক বেশি ক্ষমতা থাকবে। তো যদি একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে যে মেধার ভিত্তিতে কত নাম্বার পাচ্ছে তার ভিত্তিতে কাউন্সিলিং হবে, এটা সিম্পল, এটা এবং ফেয়ার একটা প্রসিডিওর, এই প্রসিডিওরটাকে আবার ব্যাক করে আনা হোক। এটা নিয়ে অলরেডি আমাদের যারা প্রতিনিধি তারা স্বাস্থ্য ভবনে গিয়েছেন। নতুন স্বাস্থ্যমন্ত্রী তো এখনো ঘোষণা হয়নি, ঘোষণা হলে অবশ্যই আমরা তাকে এই জিনিসগুলো জানাবো। এবং ওভারঅল নবগঠিত সরকারের কাছে আমরা কিন্তু এই দাবি সনদগুলো অবশ্যই পেশ করব, যেটা গত প্রাক্তন সরকার কোনোভাবেই আমল দেয়নি, সেটা কিন্তু আমরা সবটাই নতুন সরকারের কাছেও রাখবো। পাঁচে পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে
চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।